আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো দলিল আছে আমার, রেকর্ড এবং দখল অন্যের নামে, তাহলে কি আমার দলিলটা টিকবে, জমিটা কি আমি পাবো? এই বিষয় নিয়ে আজ দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে মানুষ মেসেজ করছে যে জানতে চাচ্ছে দলিল আছে আমার কিন্তু রেকর্ড অন্যের নামে, আমি আসলে জমিটা পাবো কি না। আসলে দলিলটা হলো পূর্বের রেকর্ডীয় মালিকের কাছ থেকে যখন আপনি একটা জমি ক্রয় করবেন, সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে সাবরেজিস্ট্রারের সামনে তার পাওনা পরিশোধ করে আপনি আপনার পূর্বের রাইট অ্যান্ড টাইটেল সম্পূর্ণ ঠিক করে একটা তফসিলের জমি ক্রয় করবেন। সেই জমি ক্রয় করার সময় সেই দলিলের আপনার বিভাগ, জেলা, থানা, ওয়ার্ড, তফসিল সম্পূর্ণ করবেন। সেটা মৌজা, খতিয়ান, দাগ নম্বর, জমির পরিমাণ সব ঠিক রেখে সাক্ষী শপথের মাধ্যমে যখন একটা জমি আপনি ক্রয় করবেন, ক্রয় করার পরে কি হলো, যে দলিলটা পালেন এটাই হলো প্রকৃত দলিল। এই দলিলের মাধ্যমে আপনি পূর্বের মালিকের কাছ থেকে যে জমিটা ক্রয় করলেন সেখান থেকে এই দলিলের মাধ্যমে আপনি খাজনা খারিজ অর্থাৎ নামজারি করে আপনার নামে একটা নতুন রেকর্ড ওপেন করে সরকারকে হোল্ডিং ট্যাক্স বা খাজনা পরিশোধ করলেন, আপনার নামে চলে আসলো। এবং আপনি যে জমিটা ক্রয় করলেন সেই জমিটা সীমানা নির্ধারণ করে আপনি চারকোনা চারটা খুঁটি পুঁতে একটা সাইনবোর্ড দিলেন, দিয়ে জমিটা আপনার দখলে নিলেন। তাহলে কি হলো, আপনি যে জমিটা ক্রয় করলেন সেই জমিটার প্রকৃত মালিক হিসেবে আপনি তখন অভিহিত হবেন। তার পরবর্তীতে যদি আপনি জমিটা নিজে চাষবাস না করে অন্য কাউকে দিয়ে চাষবাস করাতে চান, তাহলে তার সঙ্গে একটা ডিড অফ এগ্রিমেন্ট করে নিয়ে আপনি তাকে জমিটা চাষ করতে দেবেন। অথবা অন্য কোনো লোকের কাছে আপনি লিজ দিলেন, তাহলেও একটা লিজ ডিড করে নিয়ে আপনি জমিটা তাদেরকে দেবেন। তাতে সুবিধা হলো কি, কখনো কোনো সময় যদি জরিপ আসে বা রেকর্ড আসে, তাহলে তারা ওই জমিটা তাদের নিজের জমি বলে আর রেকর্ড করায় নিতে পারবে না। আর যদি এটা না করেন তাহলে কি হয়, পরবর্তীতে একটা এলাকায় তো 20 থেকে 25 বছর পর পর জরিপ আসে, তখন সে কি করে, ওই দখলে তার আসে, আর এলাকার লোকজনও তখন আর বুঝতে পারে না, তখন তার নামে এই রেকর্ডটা করায় নেওয়ার পরে আপনি বিপদে পড়ে গেলেন। অথবা জমি ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি আর নাম জারি করলেন না, খাজনা দিলেন না, খারিজ করলেন না, এইভাবে রেখে দিলেন। তার পরবর্তীতে যখন ওই এলাকায় জরিপ আসে, তখন পূর্ববর্তী যে রেকর্ডের মালিক ছিল তার নামে জমিটা রয়ে গেছে, আপনার সাথে শুধুমাত্র একটা দলিল রয়েছে। এই কারণে কি করে, পূর্ববর্তী মালিক আবার তখন বর্তমান জরিপ তার নামে করায় নিয়ে যায়, তখনই এই সমস্যা সৃষ্টি হয়। তাই মানুষ মনে করে যে রেকর্ড যার, দলিল তার, তাহলে সে জমির মালিক হয়ে গেল। রেকর্ড আছে সরকারের একটা অংশ, আর দলিল তো আপনি সাব রেজিস্ট্রি অফিসে করে নিলেন। আর এইটাই পরে ভিত্তি করে এলাকার কিছু কুচক্রী মহল আছে, তারা দুই পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য আর একত্রিত হতে দেয় না। আপনার উচিত জমিটা ক্রয় করার সঙ্গে সঙ্গে কি করতে হবে, খাজনা খারিজ আপ টু ডেট করে সরকারকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে, সীমানা নির্ধারণ করে দখল বুঝে নিতে হবে, এবং যার কাছে আপনি জমিটা লিজ দেবেন অথবা বর্গা করতে দেবেন তার কাছ থেকে ডিড অফ এগ্রিমেন্ট করে নেবেন। তাহলে কি হলো, আর আপনার এই জমি নিয়ে আর কোনো সমস্যা রইল না। কিন্তু কোনো কারণবশত আপনি এটা করলেন না, অসচেতনতার কারণে, অথবা আপনি জানতেন না, তখন কি হলো, এই রেকর্ডটা অন্যের নামে হয়ে গেল। অন্যের নামে হয়ে গেলে তখন আপনি কি করবেন, আর করার তো কিছু নাই, তখন করার আছে। সেটা হচ্ছে এই অ্যাটেস্টেশন অফিস অর্থাৎ জরিপ অধিদপ্তর। সেইখানে গিয়ে আপনি এই আপনার সমস্ত আগে যে দলিল ছিল সেই দলিলটা দিয়ে খাজনা খারিজ আপ টু ডেট, সে খাজনার কপি, খারিজের কপি, এবং সে যে একটা দলিল পাইছিলেন সেটার কপি, আর রেকর্ডের কপি, যে খাজনা করলেন সেখান থেকে যে পর্সাটা বেরোলো সেটা নিয়ে সম্পূর্ণ নিয়ে কেস করলেন। কেস করে অ্যাটেস্টেশন অফিসে অর্থাৎ জরিপ অধিদপ্তর থেকে আপনি 30 ধারা, 31 ধারা, 42 ধারা এগুলোর মাধ্যমে আপনার রেকর্ডটা সংশোধন করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনি এ সময়ও চলে গেছেন, তখন আপনি কি করবেন, হ্যাঁ, তখন এলএসটি অর্থাৎ স্পেশাল ট্রাইব্যুনাল নামে একটা কোর্ট আছে 90 দিনের। এই কোর্টে আপনি এই সব কাগজপত্র দিয়ে মামলা করবেন, করে এখান থেকেও রেকর্ড সংশোধন করে নিতে পারবেন। কিন্তু দেখা গেল যে না, আপনি এই এলএসটির সময়টাও পার করে ফেলছেন, তাহলে কি করবেন, তখন আপনি ডাইরেক্ট জজ কোর্টে গিয়ে একটা সিভিল মামলা করবেন, বা তাকে দেওয়ানি মামলা বলে। সেখান থেকে রেকর্ডটা সংশোধন করে নিতে পারবেন, সঙ্গে সঙ্গে ওই উচ্ছেদ অর্ডার করাবেন, অর্থাৎ দখল করার জন্য জমিটাকে, সেই দখলের জন্য একটা উচ্ছেদ মামলা করবেন। সেখান থেকে উচ্ছেদ অর্ডার করে আসে আপনি ওদেরকে উচ্ছেদ করে আপনি আপনার জায়গা দখলে নিলেন। এইভাবে জমির
দখল এবং দলিল বাস্তবায়ন করতে হবে। তাই এটা কথা আছে, দলিল যার জমি তার, এই কারণে। কিন্তু সামান্য ভুলের কারণে দলিল থাকার পরেও জমিটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই যদি আপনি নামজারি না করেন, দলিল করার পরে যদি সেটি মিউটেশন না করেন, দলিল করার পরে যদি আপনি দখলে না যান, দলিল করার পরে যদি আপনি হোল্ডিং ট্যাক্স না দেন, আর দলিল করার পরে যদি কাউকে আপনি ওই যে দখল বুঝাই দিছেন বর্গা চাষ করার জন্য, তার কাছ থেকে আপনি ডিড অফ এগ্রিমেন্ট করে নেন নাই, তাহলে কি হলো আপনার এই সমস্যার পরে। তাই জমি ক্রয় করার পরে অবশ্যই এগুলো রাখবেন। কারণ একটা জমির প্রকৃত মালিক হতে গেলে কি কি থাকতে হয়? দলিল থাকতে হয়, রেকর্ড থাকতে হয় এবং দখল থাকতে হয়। তাহলে দলিল, রেকর্ড, দখল, এই তিন মিলায়ে একটা জমি সম্পূর্ণ আপনি মালিক হলেন। এটা যদি অসম্পূর্ণ থাকে তখন এই বিভ্রান্তিতে পড়তে হয়। তাই আজকে আমি আবারও বলবো যে জমি ক্রয় করার পরে এই তিনটে জিনিস আপনারা সঙ্গে সঙ্গে সংশোধন করে নেবেন, তাহলে জমির প্রকৃত মালিক হবেন। এখন আমি বলবো যে খতিয়ান কি, সেই খতিয়ানটা কাকে বলে, দলিল কাকে বলে, এবং দলিল করার পরে নামজারি কেন করতে হবে, আর নামজারি না করলে কেন জমিটা হারাবেন, এই বিষয়টা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। খতিয়ান হলো সরকারের ভূমি জরিপের সময় সে লোকজন এসে সরজমিনে যে কাজ করে সেই কাজটাকে খতিয়ান বলা হয়। খতিয়ানে কী কী থাকে? খতিয়ানে থাকে জমির প্রকৃত মালিকের নাম, জমির খতিয়ান নাম্বার থাকে, দাগ নম্বর থাকে, জমির শ্রেণী থাকে, জমির পরিমাণ থাকে, জমির অংশের ঘরের নাম থাকে, পিতার নাম থাকে, চৌহদ্দি থাকে, উত্তর সীমানায় কে থাকে, মন্তব্যর ঘর থাকে। তাই খতিয়ানে একটা জমির খতিয়ান হচ্ছে হলো সম্পূর্ণ তার ভিতরে ফুল জমিটার বিস্তারিত বিবরণ থাকে, তাকেই খতিয়ান বলা হয়। খতিয়ান সাধারণত 4 প্রকারের হয়। সিএস খতিয়ান মানে ব্রিটিশ আমলে যেটা হয়, এসএ খতিয়ান মানে পাকিস্তান আমলে যেটা, আরএস খতিয়ান মানে বাংলাদেশ সরকারের পরে যে খতিয়ানটা সেটাকে আরএস খতিয়ান বলা হয়। আর বিআরএস খতিয়ান হচ্ছে হলো বর্তমানে 90 সালের পর থেকে যে খতিয়ানটা বর্তমানে চলমান, তাকেই বিআরএস খতিয়ান বলা হয়। তাহলে সিএস, এসএ, আরএস ও বিআরএস এই 4টেই আসলে মূলত খতিয়ান। আর একটা খতিয়ান বলা হয় নামজারি খতিয়ান, যেটা প্রকৃত খতিয়ান না, এটা হচ্ছে জমি ক্রয় করার পরে খাজনা খারিজ আপডেট করার জন্য যে খতিয়ানটা তৈরি করা হয় তাকে নামজারি খতিয়ান বলা হয়। তাই আজকে আমি একটা একটা করে আলোচনা করব। সিএস খতিয়ান কাকে বলে? আগে এই উপমহাদেশে সিএস খতিয়ান বলতে আগে এই দেশে রাজা বাদশাদের শাসন আমল ছিল। তখন তারা জমি জায়গার বেচা বিক্রি করত বা দখল করত কীভাবে? তৌজির মাধ্যমে অথবা জেলের মাধ্যমে। এবং জমি বিক্রি করা হতো তৌজি এবং জেল দিয়ে, চৌহদ্দি দিয়ে আর কি, সীমানা নির্ধারণ করা হতো। যেরকম পূর্বে রাস্তা, দক্ষিণে আমির আলী, পশ্চিমে হাবিব, উত্তরে তমিজউদ্দিন, মাঝখানে জমিটা অমুকের কাছে বিক্রি করা হলো। এতে দেখা যায় যে তখন দখলের সমস্যা দেখা দিত, জমি কিনা বেচার সমস্যা দেখা দিত। তাই উপমহাদেশের এই রাজা বাদশাদের আমল চলে যাওয়ার পরে যখন ব্রিটিশ আমল আসলো, তখন কি হলো? ব্রিটিশ এসে তার খাজনা আদায় করার জন্য এবং জমির প্রকৃত মালিক সৃষ্টি করার জন্য তারা বাংলা উপমহাদেশে কী নিয়ে আসলো? জরিপ নিয়ে আসলো, অর্থাৎ রেকর্ড করে নিতে হবে। তখনই এই এস্টেট রিকুইজিশন অর্থাৎ সিএস খতিয়ান তৈরি করা হলো। এই সিএস খতিয়ানের মাধ্যমে তখন এই ব্রিটিশরা তাদের খাজনা এবং খাজনার অংশ নিত, অথবা ওই সময় আমাদের বলা হতো নীল কর, সে কর আদায় করত এই খতিয়ানের মাধ্যমে। এবং সেই খতিয়ানে তখন জমির প্রকৃত মালিকের নাম চলে আসলো। যে সেই সিএস খতিয়ানে কী কী থাকে? সিএস খতিয়ানে থাকে হচ্ছে হলো জেল নাম্বার থাকবে, তৌজি নাম্বার থাকবে, মৌজার নাম থাকবে, খতিয়ান নাম্বার থাকবে, দাগ নাম্বার থাকবে, জমির প্রকৃতি, যে জমি ডোবা, নালা, বাঁধ, রাস্তা, বাড়ি, এগুলো উল্লেখ থাকবে। জমির অংশের ঘরে অংশ উল্লেখ থাকবে, জমির পূর্বের সীমানায় কে আছে সেটা উল্লেখ থাকবে, এবং জমির যে অংশে ক্রয় করলো সেটার অংশ উল্লেখ থাকবে, দাগ নম্বর উল্লেখ থাকবে। মোট কথা হচ্ছে হলো সেই জমিটা একার পূর্ণ পুঙ্খানুপুঙ্খ সব কিছুই উল্লেখ থাকবে এই সিএস খতিয়ানে। আর এই সিএস খতিয়ান সৃষ্টি করে দেওয়ার পরে কি হলো? তখন ব্রিটিশ প্রথা গেল, তখন রাজার প্রথা গেল, এবারে আসলো জমিদারি প্রথাও বাতিল হলো। জমিদারি প্রথা বাতিল হয়ে ব্যক্তি, যে জমিদারের যারা চাষবাস করে খাইতো তাদের নামে এই সিএস রেকর্ডটা সম্পূর্ণ করে দিল। তাই সিএস রেকর্ড অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রেকর্ড,
জমি জায়গা বিক্রি করার জন্য এই সিএস রেকর্ডের সমস্ত বিবরণ দিয়ে তখন জমি এই বিক্রি করা হতো। এসএ রেকর্ড কখন শুরু হলো? এই উপমহাদেশে যখন জমিদারি প্রথা বাতিল হওয়ার পরে এসএ রেকর্ড শুরু হলো। কিন্তু এসএ রেকর্ড তৈরি করার সময় কখনো সরজমিনে যেয়ে তৈরি করা হলো না। তখন কি হলো, ঘরে বসে অথবা অফিসে বসে এসএ রেকর্ডটা তৈরি করা হলো। তার জন্য এসএ রেকর্ডে শুধুমাত্র মানুষের নামের পরিবর্তন হয়েছে, অংশের ঘরের পরিবর্তন হয়েছে, কোনো দাগ নম্বরে কোনো পরিবর্তন হয়নি, খতিয়ান নাম্বারটা পরিবর্তন হয়েছে, আর মন্তব্যের ঘরে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এসএ রেকর্ডে দাগ নম্বরের কোনো পরিবর্তন হলো না। এজন্য এসএ রেকর্ডে অনেক ভুল ভ্রান্তি আছে। তবে বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে এসএ রেকর্ডে দাগের পরিবর্তন আছে। এসএ রেকর্ড নিয়ে অনেক ভুল ভ্রান্তি আছে। এমন ভুল ভ্রান্তি আছে যে সেটা জন্য আজকে প্রচুর কেস হয়। এসএ রেকর্ড হয়ে যাওয়ার পরে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন এসএ রেকর্ডকে সংশোধন করার জন্য আরএস রেকর্ড আসলো। আরএস রেকর্ড যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আরএস রেকর্ড আসলো, অর্থাৎ আরএস রিভিশন সার্ভে। আরএস রেকর্ডটা এই জন্যই করা হলো যেহেতু এসএ রেকর্ডে সরজমিনে না গিয়ে অফিসে বসে বা বাড়িতে বসে রেকর্ডটা করা হয়েছিল, তাই প্রচুর ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করার জন্য আরএস রেকর্ডে শুরু হলো। আরএস রেকর্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড। আরএস রেকর্ডে এসে এসএর যত ভুল ভ্রান্তি ছিল সেটাকে সংশোধন করে আরএস রেকর্ড প্রস্তুত করা হলো। খতিয়ান থেকে এসের দাগ থেকে দাগ কেটে নতুন করে ম্যাপ তৈরি করে একটা প্লট তৈরি করে একটা দাগ নম্বর সৃষ্টি করে আরএস রেকর্ড করা হয়েছে। তাহলে সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড। এই আরএস রেকর্ডের একটা এমন গুরুত্বপূর্ণ রেকর্ড যে এই রেকর্ডের জন্য অনেক সময় দেখা যায় যে ওই এসএ রেকর্ডকেও প্রশ্নবিদ্ধ করে ফেলে আরএস রেকর্ডে। আরএস রেকর্ড দিয়েই মানুষ এখানে বর্তমানে জমি জায়গা বেচা বিক্রি করা হচ্ছে এবং জমি জায়গার প্রকৃত মালিককে নির্ধারণ করা হচ্ছে আরএস রেকর্ড দিয়ে। বিআরএস রেকর্ড কাকে বলা হয়? বিআরএস রেকর্ড আছে আরএস রেকর্ডের পরবর্তীতে ভূমি অধিদপ্তর বা জরিপ অধিদপ্তর ডিজিটাল পদ্ধতিতে যে রেকর্ডটা করা হচ্ছে তাকে বিআরএস রেকর্ড বলা হয়। এই বিআরএস রেকর্ডটা হচ্ছে 1990 সাল থেকেই শুরু হয়ে অদ্যাবধি চলমান অবস্থায় আছে। ডিজিটালাইজের মাধ্যমে বিআরএস রেকর্ডটা করা হচ্ছে। আরএসের পরবর্তী অবস্থান হচ্ছে বিআরএস রেকর্ড। বিআরএস রেকর্ডে কিছু কিছু জায়গায় সিটি জরিপ বলা হয়। ঢাকা শহরে এটাকে সিটি জরিপ বলা হয়, ঢাকার বাইরে বিআরএস রেকর্ড বলা হয়। বিআরএস রেকর্ডের জন্য অবশ্যই আপনার একটা ফাইল রেডি করে রাখতে হবে। সেই ফাইলটায় আপনার যদি ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই দলিল, খাজনার রসিদ, খারিজের রসিদ, নামজারির খতিয়ান যেটা সেটার রসিদ এবং দখল, আপনি আপনার পূর্ববর্তী যার কাছে জমি ক্রয় করছেন তার রাইট অ্যান্ড টাইটেল, অর্থাৎ সিএস পর্সা, এসএ পর্সা, আরএস পর্সা, বিআরএস তো বর্তমান চলমান অবস্থায় এই তিনটা পর্সা এবং তার নামে খারিজের এবং পূর্ববর্তী যার কাছ থেকে কিনছেন তার নামে খারিজের কপি, আপনি জমি ক্রয় করার পরে আপনার দলিল এবং আপনার খাজনা খারিজের আপ টু ডেটের কপি নিয়ে সম্পূর্ণ একটা ফাইল তৈরি করে বর্তমান অবস্থায় আপনার এনআইডি কার্ডের কপি, অরিজিন সার্টিফিকেটের কপি সব কিছু নিয়ে বিআরএস রেকর্ডে যখন শুরু হবে সরজমিনে গিয়ে আপনি এটাকে বিআরএস রেকর্ড সংশোধন করুন। এই বিআরএস রেকর্ড করার সময় যদি কোনো প্রকারে ভুল ত্রুটি করেন তাহলে আবারও আপনার সেই কেস মামলায় যেতে হবে। তাই বিআরএস রেকর্ডটা ডিজিটালাইজ আর একবারে ডিজিটাল হয়ে যাওয়ার পরে সেটাকে সংশোধন করতে গেলে অনেক কষ্ট। তাই যাতে কোনো প্রকারের কোনো ভুল ভ্রান্তি রেকর্ড না হয় এই জন্য আপনাকে অবশ্যই এইভাবে বিআরএস রেকর্ড আসার আগে একটা ফাইল সম্পূর্ণ করে রাখতে হবে, যাতে বিআরএস রেকর্ড আসার সঙ্গে সঙ্গে আপনি এই ফাইলটা নিয়ে তাকে দিলে সরজমিনে যারা রেকর্ড করবে সেই রেকর্ডের যে অফিসার থাকবে তাদের কাছে আপনি এটা দিলে সঙ্গে সঙ্গে আপনাকে সম্পূর্ণভাবে বিআরএস রেকর্ডটা মাঠ পর্যায়ে সম্পূর্ণ করে দেবে। তাহলে আপনাদের প্রশ্ন ছিল যে দলিল আছে আমার, রেকর্ড নাই, দখল নাই, তাহলে আমি কি জমির প্রকৃত মালিক হব? না, দলিল বড় না রেকর্ড বড়? তাহলে দেখা গেল কি যদি দলিলটা প্রকৃত আপনার সঠিকভাবে হয়, কোনো জাল জালিয়াতে দলিল না হয়, তাহলে দলিলের মাধ্যমে আপনি রেকর্ড সংশোধন করে আপনি প্রকৃত জমির মালিক হতে পারবেন। তাহলে দলিলটাই মেন, তাতে সেই কথাটাই আসে যে দলিল যা জমি তার, এই কথাটাই আসল। কেউ যদি আপনার জমি ভুল ভ্রান্তিভাবে রেকর্ড করে নিয়ে যায় তাতে প্রকৃত জমির মালিক সে হবে না, কারণ আপনার কাছে প্রকৃত দলিল ছিল কিন্তু সেই দলিলের মাধ্যমে আপনি এখানে জমির মালিক হলেন। তাই কখনো কোনো সময় ভুল ভাল রেকর্ড করে নিয়ে আপনারাও কখনো মনে করবেন না যে এই জমির প্রকৃত আপনি মালিক, কারণ আপনার পূর্বে রাইট অ্যান্ড টাইটেল যদি না থাকে, আপনার কাছে যদি দলিল না থাকে আর আপনি যদি ওয়ারিশিয়ান সম্পত্তি না হয় তাহলে আপনাকে অবশ্যই দলিল থাকতে হবে। আর আপনার যদি পূর্বের অরিজিনাল সম্পত্তি হয়ে থাকে, অর্থাৎ সিএসএ আপনার দাদার নামে ছিল, এসএ আপনার বাবার নামে ছিল, এখন বিআরএস আপনি করাইছেন, তাহলে আপনার রাইট অ্যান্ড টাইটেল ঠিক আছে, তাহলে আপনার আর দলিলের প্রয়োজন হবে না। কিন্তু যাদের সিএস, এসএ, আরএস নাই,
তারা যদি কেউ ভুলভ্রান্তি জমি দখলে থাকা অবস্থায় আপনি জমিটা আপনার নামে রেকর্ড করে নিয়ে গেলেন, তার মানে এই নয় যে আপনি জমির প্রকৃত মালিক হয়ে গেলেন। জমির প্রকৃত মালিক হতে গেলে রাইট অ্যান্ড টাইটেল ঠিক থাকতে হবে, সেই সিএস থেকে আরম্ভ করে বিআরএস পর্যন্ত। তাই আমি বলবো কখনো কোনো সময় আপনারা কোনো কুচক্রী মহলের কথা মতন কখনো কেস করে নিজের অর্থ দণ্ড করবেন না, নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করবেন না। আর এইভাবে প্রশ্ন আমার কাছে আরও অনেক প্রশ্ন আছে, আমি ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটাই জানাবো।